আপনার যেহেতু অধিকাংশ মানবাধিকার সংগঠন আমেরিকান ফান্ডে চলে, অতএব সেই ক্ষেত্রে আপনার এই পরিবর্তন যেহেতু আমেরিকাও চেয়েছে, কিন্তু ব্যাপকভাবে আপনি সমস্ত মানবাধিকার সংগঠনগুলো এই যে বর্তমান মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে হচ্ছে এগুলো তারা সেইভাবে বলতে পারছেন না, বা সেই অবস্থায় তারা এখনো বলার জন্য প্রস্তুত নয়। এটি কিন্তু এমন না যে আজীবনই তারা বলবেন না, এটি কিন্তু সময় আসবে, তখন তাদেরকে মানসিক চাপই হোক বা নিজের বিবেকের কারণই হোক তাদেরকে কিন্তু কথা বলতে হবে। আপনি যদি মত প্রকাশের কথা বলেন, এটি আমি বলবো আগের সরকারের সময় আপনি একটা টেলিভিশনে ছিলেন, আপনি অ্যাঙ্কর ছিলেন, আমরা গিয়েছি, আপনার প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা সুযোগ পেয়েছি যে কিছু সমালোচনা করার। কিন্তু আজকে আপনি যে টেলিভিশনে ছিলেন সেই টেলিভিশনে আপনি কেন নাই, এটা আমার কাছে একটা প্রশ্ন। সেটা কি আপনি ইচ্ছায় নাই, নাকি আপনি এই যে আজকে রোলটা প্লে করছেন সেটা করতে পারছেন না দেখে নাই? এদেরকে নিয়ন্ত্রণে ভবিষ্যতে আনা যাবে না, এবং দেশের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি হবে যে আমরা অকার্যকর রাষ্ট্রে পরিণত হবো। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং ধন্যবাদ। যে জিনিসটি এই মুহূর্তে আপনার ভোকালটি যে জিনিস শেখানোর প্রয়োজন, শুরুতেই একটি প্রশ্ন করি, মানবাধিকার কর্মীরা কোথায়? যারা সবক দিয়েছেন, যারা বড় বড় কথা বলতেন, আমরা একেবারেই তাদেরকে দেখছি না। হয়তো আপনাদের মধ্যে মতো দু একজন কখনো কখনো কথা বলে উঠছেন, তারপরও আগের মতো সরব নয়। কারণটি কি? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। দেখেন, প্রশ্নটি খুব আপেক্ষিক, কারণ মানবাধিকার নিয়েই তো বিশ্বব্যাপী দুই ধরনের চিন্তা, দুই ধরনের আপনার আলোচনা আছে। বিশেষ করে আমাদের দেশে মানবাধিকারের যে প্রবক্তা যেভাবে এসছে, যেভাবে আপনার বিশেষ করে আমাদের যে এনজিও গুলো যারা কাজ শুরু করেছিল বা বুদ্ধিজীবীরা সবাই কিন্তু আমেরিকান যে প্রচারণা বা প্রপাগান্ডা ফর মানবাধিকার, হিউম্যান রাইটস, যেটা নাকি রাশিয়ার যে সমাজতন্ত্রকে আপনার কাউন্টার করার জন্য মূলত সেই ক্যাম্পেইন গুলো শুরু হয়েছিল। এবং সেই হিসাবে আমাদের দেশেও সেই 80-র দশকের আগ থেকে মূলত এই এনজিও গুলো মানবাধিকার নিয়ে কাজ করছেন। পরবর্তীকালে মানবাধিকারের বাইরেও আমাদের বিভিন্ন সোশ্যাল যে সংগঠনগুলো আছে, যারা নাকি আপনার বুদ্ধিজীবী আছেন, তাদেরকেও সেই সমস্ত এনজিওর মাধ্যমে তারা ফান্ডিং এর মাধ্যমে কাজ করতেন। তো যাই হোক, এটা বেশ কয়েক বছর আগেও মানবাধিকার নিয়ে বা এক ধরনের ইয়ে ছিল প্রচারণা মানুষের মধ্যে, যে মানবাধিকার রক্ষা করার যে বিষয় রাষ্ট্রীয় না শুধু বিশ্বব্যাপী, সেখানে এখন পতন ধরেছে। সেটা হলো একটাই কারণ, সেটা হলো আমরা কয়েক বছর থেকে দেখছি যে বিশেষ করে আমেরিকা যখন কোনো দেশে যুদ্ধ সৃষ্টি করে বা যুদ্ধে লিপ্ত হয়, সেই সমস্ত জায়গায় যে ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু আর মানবাধিকার হিসেবে স্বীকৃতি পায় না। যেটা আমরা রিসেন্ট যদি বলেন আপনি, গাজায় যেটা হচ্ছে, ইসরায়েল যে হত্যা করছে, এর চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর ঘটেনি। কিন্তু দেখবেন বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিকও বলছি আমি, দেশি কথা বাদই দেন, আন্তর্জাতিকভাবে দেখবেন যে গত সরকারের সময় দেখবেন কিন্তু মানবাধিকার নিয়ে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এটা হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে বিশ্বব্যাপী সবাই খুব চরমভাবে খুব আপনার রিয়াক্ট করেছে, এবং তারা খুব আপনার প্রচারণা চালিয়েছে এবং বক্তব্য দিয়েছে। এবং বাংলাদেশের মানবাধিকার সংগঠন, বিশেষ করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ বা অন্যান্য যারা আছেন, সবাই কিন্তু সেগুলো বলেছেন, বলেননি তা না। এবং এক পর্যায়ে এই রাজনৈতিক পরিবর্তনের পরে ওই মানবাধিকার লঙ্ঘনের জন্য যারা কথা বলেছেন, তার মধ্যে কিন্তু আবার অধিকাংশই কিন্তু তারা একটা বিশেষভাবে একটি দলীয় সমর্থন থাকে বা ধরেন একটা গোষ্ঠীর সমর্থন থাকে। তো যেহেতু একটা দল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার পরিবর্তন হয়ে যারা এসছেন, তারা কিন্তু সবাই মিলিত, 5ই আগস্টের পরে সবাই মিলিত, জাস্ট অল অপোজিট, এবং ওই সমস্ত মানবাধিকার সংগঠনগুলো তো ওদেরই সমর্থিত সাপোর্টারই ম্যাক্সিমাম, যার ফলে তারা কিন্তু ওই জায়গাগুলোতে প্রাথমিকভাবে চুপচাপই ছিলেন। কারণ আপনার প্রাথমিকভাবে কিন্তু 5ই আগস্টের পরে জাতিসংঘের রিপোর্টের মধ্যে এসছে 15ই আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেই দায়িত্ব কিন্তু সরকারের উপরই বর্তাবে, কারণ ওই সময় তারা আওয়ামী লীগ সরকার ছিল না, যারা সরকার গঠন করেছেন। কিন্তু সেই ব্যাপারে কিন্তু কোনো কথাবার্তা প্রথম দিকে হয় নাই, কারণ আপনার জানেন যে ওই যে বিজয়ের একটা হয়তো আবহ ছিল এই কারণে। কিন্তু কিছুদিন পরে যখন এই মিথ্যা মামলা, তারপরে আপনার নির্যাতন, এগুলোর ব্যাপারে কিছু কিছু মানবাধিকার আইনজীবীদেরকে আমরা দেখেছি কথা বলছেন, শুরু করেছেন তারা, যদিও ব্যাপকভাবে সেটি বলার সুযোগ হয়নি। কারণ আপনি দেখেন, যখন একটি কথা বলবেন, সে কথাটা যদি আপনি আলটিমেটলি একদম আপনার নিজস্ব লোকের বিরুদ্ধে যায় চরমভাবে, তো সেই জায়গাতে আপনি নিশ্চয়ই এরকম বলবেন না।
তো সেই জায়গায় আমাদের দেশের মানবাধিকার সংগঠনগুলো আপনার যেহেতু অধিকাংশ মানবাধিকার সংগঠন আমেরিকান ফান্ডে চলে, অতএব সেই ক্ষেত্রে আপনার এই পরিবর্তন যেহেতু আমেরিকাও চেয়েছে এবং আমাদের দেশের জনগণও চেয়েছে, আলটিমেটলি সেই কারণে এই পরিবর্তনের পরে কিছু কিছু আইনজীবীদেরকে আমি দেখেছি মানবাধিকার নিয়ে কথা বলার জন্য, কিন্তু ব্যাপকভাবে আপনি সমস্ত মানবাধিকার সংগঠনগুলো এই যে বর্তমান মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে হচ্ছে এগুলো তারা সেইভাবে বলতে পারছেন না, বা সেই অবস্থায় তারা এখনো বলার জন্য প্রস্তুত নয়। তার মানে আমি কি এইভাবে সামারি আপ করতে পারি যে তাহলে ফান্ডিং একটা বিষয় কথা বলার জন্য অর্গানাইজিং এর ক্ষেত্রে, দ্বিতীয়ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যা চাইবে মানবাধিকারের সংজ্ঞা অনুযায়ী সেভাবে আমাদেরকে বলতে হবে, নাকি আমি ভুল কিছু বলছি? না, সেটি তো আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত হয়ে গেছে যে মানবাধিকারের বক্তাটা, আপনি জানেন প্রবক্তা কারা ছিল? প্রবক্তা হলো সমাজতন্ত্রটা ঠেকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মানবাধিকার বিশ্বভাবে প্রচার শুরু হয়েছিল এবং কাজ করা শুরু হয়েছিল। যেহেতু তারা যদি কোনো মানবাধিকার লঙ্ঘন করে সেটা তো আর আপনি বলতে পারবেন না সেই ব্যাপারে সবাই তাকে তার বিরুদ্ধে বলবে, কারণ ওই ফান্ডিং গুলো কিন্তু তারাই বিভিন্ন দেশে, আমাদের এখানে বুদ্ধিজীবীরাও কেন বলেন না, মানবাধিকারের বাইরেও কিন্তু অনেক বুদ্ধিজীবী আছেন, তাই না? বিভিন্ন তাদেরও ফান্ডিং কিন্তু ওই আপনার ইউএসএইড বলেন বা বিদেশি ফান্ড বলেন, ওই ফান্ডিং কিন্তু আপনি ফান্ডিং এর বাইরে গিয়ে যারা এখানে মানবাধিকার সংগঠন আছেন ইন্ডিপেন্ডেন্ট, তারা তো অবশ্যই বলতে পারবেন সেখানে যদি তার রাজনৈতিক সম্পৃক্ততা না থাকে। যেমন আমরা কোন রাজনৈতিক সম্পৃক্ততা আমাদের নাই, আমাদের কোনো চয়েস নাই, কোন দলের উপরে আমাদের কোনো সাপোর্ট নাই, যার ফলে গত সরকারের সময় আমরা মানবাধিকার লঙ্ঘন হলে যেভাবে কথা বলেছি বর্তমান সরকারের সময় আমরা সেভাবেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার প্রশ্নটা ওইখানে যে ফর্মালি যে মানবাধিকার সংগঠনগুলো ফান্ডিং এর মাধ্যমে চলে ঠিক আছে, এর বাইরে তো এক একজনের সত্তা আছে, যে প্রমিনেন্ট ফিগার গুলো আছে, আপনি বুদ্ধিজীবী যাদেরকে বলছেন আমি ঠিক তাদেরকে ট্রিট করছি, এবং একই সঙ্গে যারা মানবাধিকার নিয়ে কথা বল অন্তত একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যে মব চলছে, যে হত্যাকাণ্ড গুলো চলছে, যে পাথর দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, ধর্ষণের ঘটনা ঘটছে, কুমিল্লার মুরাদনগর কিংবা মাগুরাতে যে শিশু বাচ্চাকে ধর্ষণ করা হলো, এসবের বিরুদ্ধে তো আমরা নারী অধিকার কর্মীদেরও তেমন দেখছি না, আর পুরুষরাও তো রয়েছে। মানে আমি একটা মানবাধিকার কর্মীদের কথা বলছি, কেন নিজের জায়গা থেকে অন্তত নিজের দায়িত্বশীলতার জায়গা থেকে কথা বলতে পারছে না? এর পেছনে কি অন্য কোনো কারণ কাজ করছে? আপনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, সরকারের জায়গা থেকে এই সরকার পরিবর্তন চেয়েছিল, জনগণ চেয়েছিল বা যুক্তরাষ্ট্র চেয়েছিল, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা তো মনে করি যখনই যে সরকার থাক না কেন, যেই অপকর্ম করুক না কেন, তার বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকা উচিত। সেই সোচ্চারের জায়গাটাও তো আমরা দেখছি না, এই অবক্ষয় কেন? এর কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? না, সেটি ওই যে ব্যাপকভাবে নাই, কিন্তু আমি কিন্তু আপনার ব্যারিস্টার সারা হোসেন মানবাধিকার নিয়ে কাজ করেন, উনি কিন্তু কথা বলছেন মিথ্যা মামলা নিয়ে, নির্যাতন নিয়ে, ওনার কথা কিন্তু আমি প্রায় মাঝে মাঝে শুনি। কিন্তু অন্য ধরেন অধিকারের কথা যদি বলেন, তারা তো সরকারই আছে, কিভাবে তারা বলবেন? তারপরে আরো অন্যান্য আইন সালিশ কেন্দ্র থেকে আরো অনেক সংগঠনগুলো আছে যেগুলো তো ধরেন নিজেও তো উপদেষ্টা। হ্যাঁ, সেটাই তো এই জায়গাগুলোতে বললাম যে একটা প্রবলেমটা হচ্ছে ওই জায়গাটায় যারা নাকি কথা বলবেন তাদের অধিকাংশই সরকারের সমর্থনে একটা অবস্থান আছে তাদের, যার ফলে সরকার মানবাধিকার লঙ্ঘন হলে তো দায়িত্বটা সরকারের, ব্যক্তিত্ব না, সরকারের উপরে যায়, তাই না? তো সরকারের উপরে গেলে পরে সেই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য এখনো তারা প্রস্তুত না, যেহেতু 10-11 মাস হয়ে গেছে। তবে আপনি মনে রাখেন এটি কিন্তু এমন না যে আজীবনই তারা বলবেন না, এটি কিন্তু সময় আসবে তখন তাদেরকে মানসিক চাপই হোক বা নিজের বিবেকের কারণই হোক তাদেরকে কিন্তু কথা বলতে হবে। আমি ভিন্ন প্রসঙ্গে যাই একটু। আওয়ামী লীগের 15.5 বছরে যেভাবে আমরা অপকর্মগুলো দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, তার ভালো কাজ আছে সেটা অন্য বিষয়, কিন্তু দখলবাজি, চাঁদাবাজি, হত্যা, খুন, ধর্ষণ ইত্যাদিতে মানবাধিকার ক্ষেত্রে আমি বলছি হিসেব করলে কম্পারেটিভলি 11 মাসে কি বেড়েছে না কমেছে? আপনার কি মনে হয় একজন বাংলাদেশের শীর্ষ মানবাধিকার কর্মী হিসেবে, সংগঠক হিসেবে আপনার কি মনে হয়? দেখুন, এই হিসাব নিকাশটা একটু ঠিক যোগ বিয়োগে 25-25 বা 25-30 এভাবে করার সুযোগ নাই। আমি একটু আলাদাভাবে করি, সেটা হলো আপনি ধরেন এর আগের সরকারের সময় কতগুলো জিনিস ছিল, সেগুলো হলো আপনার রাজনৈতিক বিরোধী দলের উপরে নির্যাতন ছিল, নিপীড়ন ছিল, মিথ্যা মামলা ছিল, তারপরে আপনার গুম খুনের ভয় ছিল, মিডিয়াতে আপনার কথা বললে সেখানেও আপনার ডিজিটাল সিকিউরিটি আইনের একটা খড়ক ছিল, এবং বিশেষ করে রাজনীতি করলে সরকার বিরোধী রাজনৈতিক দল হলে তো সেখানে মামলা মোকদ্দমা হতো, অথবা ইভেন কোন সাধারণ মানুষ যদি সমালোচনা করতো সেখানেও মামলা হয়েছে, ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা সমালোচনার কারণে সাংবাদিককে পিটিয়ে মেরে মারা হয়েছে, এইগুলো বিষয় একটা ছিল। আর বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আপনার গুম খুনের কোনো অভিযোগ এখন বর্তমানে নাই, সেটা হচ্ছে না। কিন্তু এখানে আবার অন্য অন্য খুন হচ্ছে না, ওই গুম খুন বলতে গুম করে খুন আর কি, আমি কিন্তু নর্মাল খুনের কথা বলছি না, গুম করে খুন। কিন্তু অন্যদিকে যদি দেখেন যে এই যে আপনার হত্যা,
এটা কিন্তু গত সময়ের 1 বছরের হিসাব যদি নেন আর বর্তমানে 1 বছরের প্রেক্ষাপট এবং সব জায়গাগুলোতে এখানে কিন্তু অনেক বেড়ে গেছে। আপনি যদি ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার যদি আপনার ফেল করে, দুর্বল হয়, তাহলে কিন্তু মানবাধিকার লঙ্ঘন হবে। এটা হলো চিরাচরিত সূত্র। সেক্ষেত্রে কিন্তু ল অর্ডার কিন্তু আমাদের এখানে ব্রেক করেছে, এখানে কিন্তু দুর্বল হয়ে গেছে। সুতরাং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মানবাধিকার তো অবশ্যই লঙ্ঘিত হচ্ছে। প্লাস আপনার এই যে একটা গ্রুপের উপরে, যেমন আপনার গত সরকারের সময় আমরা দেখেছি যে যারা ক্ষমতায় ছিলেন তাদের বিরুদ্ধে বিশেষ বিএনপি, জামাত, এদের উপরে কিন্তু একটা খড়গ ছিল, রাজনৈতিক খড়গ, নিপীড়ন, মিথ্যা মামলা। কিন্তু সেই মিথ্যা মামলাগুলোতেও আপনার মোটামুটি ধরেন যাত্রাবাড়িতে একটা ঘটনা হয়েছে, সেখানে হয়তো আপনার আমাদের বারের প্রেসিডেন্ট বা খালেদা জিয়াকে মামলা করা হয়েছে যে ওনার ফখরুল ইসলাম সাহেব ওখানে যে বোমা মারছে, কিন্তু যাত্রাবাড়িতে কিন্তু একটা ঘটনা হয়েছে। হ্যাঁ, সেখানে ওইটাই ছিল যে রাজনৈতিক ভাবে সবাইকে সম্পৃক্ত করে দেওয়া হতো। কিন্তু এখন কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। এখন হলো কোনো ঘটনা ঘটে নাই, সেখানেও কিন্তু আপনার 300, 400, 500 যারা আপনার আগের সরকারের সমর্থক বা লয়াল ছিল তাদের প্রতি বা তাদের নেতা নেত্রী, তাদেরকে কিন্তু মামলায় আসামি করা হচ্ছে। এটা কিন্তু একটা বড় পরিবর্তন। এখান থেকেও দেখবো যে ঘটনা ছাড়াই মামলা হচ্ছে। এটা হলো একটা দিক। আর সেকেন্ড হলো, আপনি যদি মত প্রকাশের কথা বলেন, এটি আমি বলবো আগের সরকারের সময় আপনিও একটা টেলিভিশনে ছিলেন, আপনি অ্যাঙ্কর ছিলেন, আমরা গিয়েছি, আপনার প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা সুযোগ পেয়েছি যে কিছু সমালোচনা করার। কিন্তু আজকে আপনি যে টেলিভিশনে ছিলেন সেই টেলিভিশনে আপনি কেন নাই, এটা আমার কাছে একটা প্রশ্ন। সেটা কি আপনি ইচ্ছায় নাই, নাকি আপনি এই যে আজকে রোলটা প্লেন করছেন সেটা করতে পারছেন না দেখে নাই? আমি অনেক ধন্যবাদ। আমি একটু বলি, যদি আপনি যেহেতু প্রশ্ন করে ফেলেছেন, আমাকে উত্তর না দিলে আবার সেটা অন্যরকম দেখাবে। আমি এই বিষয়ে নিজে আমার এই চ্যানেলে কথা বলেছি এবং আপনি প্রশ্ন করাতে আবার আমি বলছি, ঠিক এই কারণেই কাজ করতে পারছি না। এবং একই সঙ্গে আগে যেমন আমাদেরকে বিএনপি জামাতের দালাল আখ্যা দেওয়া হয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা নানানভাবে কাজ করতে দেয়নি, হয়তো কোথাও ঢুকেছে কাজ করতে দেয়নি, এখনো আমাদেরকে ফ্যাসিবাদের দোসর বলে হুমকি দেওয়া হয়েছে, মব ক্রিয়েট করা হবে। এবং সেই টেলিভিশনে আমি আমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি, আমাকে শর্ত দেওয়া হয়েছিল, সেই শর্ত আমি পালন করতে পারি। আপনার তথ্যটা আমি পেয়েছি। তাহলে দেখুন, আপনার আলোচনাটা এই জন্যই আনলাম। তাহলে সেক্ষেত্রে কি মিডিয়ার অবস্থান কি ছিল আগের সরকারের সময়? আমি তো ব্যাখ্যা করেছি। বর্তমান সরকারের সময় ব্যাখ্যা হলো এরকম যে আগের সরকারের সময় আপনি টেলিভিশনে থেকে আমাদেরকে ডেকে আপনি কথা বলেছেন, বর্তমান সরকারের সময় সেটা আপনি পারলেন না। তাহলে কি দাঁড়ালো? তাহলে অবনতিটা কি, আমি কি বলবো, কোন দিকে যাব? আমি অবনতি বলবো বর্তমান সরকারের সময় মিডিয়ার দিকে। আর কয়েকটা মিডিয়া তো আমরা ওই সময় দেখেছি, খড়গের মধ্যেও তারা মোটামুটি আমাদেরকে ডেকেছেন, কথা বলেছেন এবং কথা বলা গেছে। কিন্তু আজকে ধরেন ওই 3টা বাদ দিলে অন্য যে 25টা টেলিভিশন, তারা ওই সময় যে নতজানু নীতি গ্রহণ করেছিল, সাংবাদিক, অ্যাঙ্কর থেকে শুরু করে, আমার কাছে আশ্চর্য লাগে ওই সেম অ্যাঙ্কর এখন কিভাবে 360 ডিগ্রি বাঁকা হয়ে নতজানু বক্তব্য দিচ্ছেন। এটা আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে। হ্যাঁ, উচিত ছিল, আমাদের জন্য লজ্জার। হ্যাঁ, সেটাই বলছি। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশ শুনে একটা দেশ ভালো করতে গেলে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। আমি এর জন্য খুব হতাশ যে মিডিয়ার চরিত্রটা আমি দেখে খুব হতাশ হয়ে যাচ্ছি, যে এই যে 25টা টেলিভিশন যেভাবে নতজানু হয়ে আপনার এই 360 ডিগ্রিকে উল্টো হয়ে এই আগের সরকারের সময় যা ছিল তাদের অবস্থান 360-তে চলে গেল। তাদের উচিত ছিল সোজা হয়ে দাঁড়ানো, এবং আগের সরকারের সময় নতজানু ছিল, সে নতজানু থেকে সোজা হয়ে যাবে। কিন্তু তারা কি করছে, সোজা না হয় একদম ডান দিকে ঘুরে গেছে 360 ডিগ্রিতে। যার ফলে এটা অত্যন্ত ভয়াবহ এবং এটা আমার দেশের জন্য ক্ষতি। দেশের ভবিষ্যতের জন্য দেশ কিছু যে ভালো কিছু হবে সেটি তো মিডিয়ার মাধ্যমে না আমরা জানবো, আসবে, কিন্তু সেই আশাটার সুযোগ কমে গেছে। যার ফলে এটা একটা ভয়াবহ পরিস্থিতি আমি মনে করি। ওদিক থেকেও কিন্তু ওই যে আপনি তুলনা করতে চাইছিলেন যে আগের সরকার এবং বর্তমান, সেদিক থেকে কিন্তু এটা আমি মনে করি এটা অবশ্যই একটা অবনতি। তবে ওটি একটা কথা যে আমরা এখন কথা বলছি, ফেসবুকে আপনার স্ট্যাটাস দিচ্ছি, ইউটিউবে কথা বলছি, প্রত্যক্ষভাবে পুলিশের পক্ষ থেকে ধরে নেওয়া বা মামলা দেওয়া, ডিজিটাল সিকিউরিটি একটা, এই জিনিসটা এখন নাই। এটা একটা উন্নতির দিক দেখছি আমরা। অন্যদিকে যদি বলেন আপনার ল অ্যান্ড বললাম জুডিশিয়ারি অবস্থা, আপনার আগের সরকারের সময় আমরা বলেছি যে রাজনৈতিক মামলায় অনেক তাদের সদিচ্ছা হোক বা সরকারের চাপে হোক, তারা কিন্তু বিভিন্নভাবে বিএনপি এবং জামাতের বিভিন্ন মামলা মোকদ্দমায় তারা অনেক মেকানিজম করেছে যেটা ন্যায় বিচারের পরিপন্থী। এবং সর্বশেষ তারা আমাদের প্রধান বিচারপতি এস কে সিনহাকে ষোড়শ সংশোধনী রায় দেওয়ার কারণে দেশ থেকে বিতাড়িত করেছেন। এটির মাধ্যমে কিন্তু বিচার বিভাগের মেরুদণ্ড এক ধরনের ভেঙে দেওয়া হয়েছিল। আমি কিন্তু বলছি না যে বিচার বিভাগে কোনো বিচার হয় নাই, আমি অন্যান্য রাজনৈতিক দলের মতো এরকম বলবো না যে ওই 16 বছর কোনো বিচার হয় নাই। কিন্তু আমি স্পেশালি বলবো আমার পরিবেশ সংক্রান্ত বিষয়ে আমি যে কাজ করেছি সেখানে আমি পূর্ণাঙ্গ বিচার পেয়েছি, আপিল বিভাগ পর্যন্ত কয়েকজন প্রধান বিচারপতি আমরা ফেস করেছি, এই সমস্ত মামলায় আমরা বিচার পেয়েছি। কিন্তু ওই যে বললাম যে কিছু যে মামলাগুলোতে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা সরকারের কোনো স্বার্থ সংশ্লিষ্ট, ওই জায়গাগুলোতে ওখানে ম্যানুভারিং হয়েছে, জজ সাহেবরা স্বেচ্ছায় বা বিভিন্ন কারণে, চাপের কারণে হোক, যে কোনো ভাবে ন্যায় বিচার হয় নাই। কিন্তু আজকে তো আমরা এই পরিবর্তনের পরে চেয়েছিলাম যে ন্যায় বিচারটা নিশ্চিত হবে, কিন্তু আমরা কি দেখলাম, ওই সময়ের চেয়ে বিচার বিভাগের অবস্থা
কি সেটা যদি আপনি আজকে কোর্টে যান তাহলে আপনি বুঝতে পারবেন। আমার ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই, কারণ আপনারা এখানে আইনজীবীরা আজকে যারা নাকি কোর্ট অফিসার, এর আগে ওই সরকারের সময়, আগের সরকারের সময় যখন আপনার যাত্রাবাড়ির বোমা মামলায় মাহবুদ্দিন খোকন, জয়নাল আবেদিনের বিরুদ্ধে মামলা হয়, তারা কিন্তু কোর্টেই ছিল এবং তারা যখন আগাম জামিন নিয়েছেন, আগাম জামিন পেয়েছেন এবং তারা কিন্তু আগাম জামিন আপনার এনজয় করেছেন। কিন্তু আজকে দেখেন আগাম জামিন দিলে কোর্ট পরিবর্তন হয়ে যায় এবং আগাম জামিন কোর্ট এরকম সরাসরি বলে। আমি এক কোর্টে গিয়েছিলাম, আমার 2টা আগাম জামিন ছিল, আমি নিয়ে গেছিলাম, পরে আমি প্রত্যাহার করে ওদেরকে বলেছি তারা যে আপনারা বিভিন্ন টিভিতে দেখা যায় আপনারা কম্প্রোমাইজ করে ফেলেন বাদীর সঙ্গে, এবং আমাকে একজনে কনফার্ম করেছে সে 5 লাখ টাকা দিয়ে এটা কম্প্রোমাইজ করে ফেলেছে। আজকে আগাম জামিন দিলে সে আগাম জামিন নেয় না, কোর্ট বলে যে আমরা 5ই আগস্টের এই মামলা শুনবো না। দেখেন আমাদের সংবিধানের ওত নিয়ে তারা কোর্টে বসেছে মামলা শোনার জন্য, কিন্তু পরিবেশ পরিস্থিতি এইটি হয়েছে। এটার জন্য কিন্তু আমি বিচারককে দোষ দিচ্ছি না, কারণ বিচারকও আজকে ওই অবস্থায় নাই, কারণ বিচারককে তো আপনি ঘেরাও করে পদত্যাগ করিয়েছেন, তাই না? বিচারকদেরকে তো আপনি ঘেরাই করে মারধর করতে গিয়েছেন, বিচারকদেরকে আক্রমণ করেছেন। কাজে তাদের জীবন রক্ষার জন্য তারা স্বাধীনভাবে বিচার করতে পারছে না, এবং যে বিচারটা করছে সেই বিচারটা ন্যায় বিচার হচ্ছে না। এবং এটি কিন্তু আরেকটা ভয়াবহ দিক, কারণ ওই সরকারের সময় বিচার বিভাগের দুর্বলতার কারণেই রাষ্ট্র দুর্বল হয়েছে। এবং বর্তমানে যারা ক্ষমতায় আছেন আমি তাদেরকে চিন্তা করতে বলবো, তাদেরকে থিঙ্ক করতে বলবো যে বিচার বিভাগ যদি আপনি দুর্বল থাকে, আপনি কিন্তু রাষ্ট্র ভালোভাবে চালাতে পারবেন না, আপনি রাষ্ট্রের সুফল এনজয় করতে পারবেন না। অর্থাৎ বিচার বিভাগের যে পরিস্থিতি হয়েছে আগের চেয়ে আরো খারাপ হয়েছে, এটিকে অবশ্যই নোটিশে নিয়ে কিভাবে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে সেই ফর্মুলা বের করে সেইভাবে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে বিচার বিভাগের থেকে আমরা ন্যায় বিচার পাবো না। এটি হলো বিচার বিভাগ। অন্যান্য দিকে রাজনৈতিক ধরেন সভা সমাবেশ, হ্যাঁ ওই গত সরকারের সময় আওয়ামী লীগ সমাবেশ করতো, বিএনপি করতে গেলে পারমিশন পাইতো না, এটা ওটা বিভিন্ন রকম হতো। কিন্তু বর্তমানে আপনার আওয়ামী লীগ তো আর 14 দল তো নাই, তারা তো দেশে নাই, বা ধরেন তারা আন্ডার একদম তাদেরকে নিষিদ্ধই করা দেওয়া হয়েছে। অন্যান্য দলগুলো কিন্তু তারা সভা সমাবেশ সবকিছু করতে পারতেছে, কোনো ব্যতিক্রম না। একটু শুধু ব্যতিক্রম আছে, সেটা হলো বিশেষ বিশেষ আন্দোলনে কেউ সাকসেস হতে পারে না, কিন্তু সরকার সমর্থিত দল যেটা মানুষ মনে করে এনসিপি বা যা সমন্বয় মানে কি বলে এটাকে আপনার সমন্বয়, তারা যদি কোনো আন্দোলন করে সেই আন্দোলন সাকসেস হয়ে যায়। এইখানে আবার একটু বৈষম্য আছে, যদিও পরিবর্তনটা হয়েছিল বৈষম্যবিহীন সমাজ গড়ার কথা, এটি কিন্তু একটা বড় দিকে। এখন সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই বৈষম্য কিন্তু এখানে আছে। এখন এই সামগ্রিক আলোচনা যদি আপনি করেন, আর সবচেয়ে কথা হলো আপনি ধরেন মানবাধিকারের কথা যে আনবেন, মানবাধিকার লঙ্ঘন তো একটা নির্দিষ্ট সংখ্যক, স্বল্প সংখ্যক মানুষের মানবাধিকার লঙ্ঘন হলে সেটা আলোচনা করা যায়। আজকে এই দেশে প্রায় আপনার 30 ভাগ লোক যারা নাকি আগের সরকারের সমর্থক, বিভিন্ন ভাবে তাদের দল নেতা অমুক সমুক, তারা যে অপরাধ করে না এটা কিন্তু আমি বলছি না, তারা যে দুর্নীতি করে না এটা আমি বলছি না। আইন আছে, দুর্নীতি করলে অপরাধ করলে তার বিচার হবে, সেই বিচারটা ন্যায় বিচার হবে, সেটা আপনি চালাবেন, সেখানে কোনো দ্বিমত নাই। কিন্তু তাদের কথা বলার স্বাধীনতা থাকবে না, তারা তাদের বাড়িতে থাকতে পারবে না। ওদিন দেখলাম যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছিল একটা ছাত্র, তাকে ধরে নির্যাতন করে তারপর পুলিশের কাছে দেওয়া হয়েছে। এই যে মানবাধিকারের অবস্থা, এই অবস্থার ব্যাপারে আমি কি বলবো বলেন? এটা তো আমি এইটুকুই বলতে পারি যে আমার মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে হচ্ছে। এটাকে আমি বলতে পারবো যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? আমি তো এটা বলতে পারবো না, কারণ আমি তো ব্যক্তিগতভাবে আমি তো আই এম নট ডিপেন্ডিং অন এ ফান্ড, আমি তো কোনো ফান্ডের উপরে নির্ভর করে মানবাধিকারের কথা বলি না, তাই না? আর আমার তো কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নাই যে মানবাধিকার কথা বললে সরকারের বিরুদ্ধে যাবে, আমি এই সরকারের সাপোর্টার, তাও তো না। এবং ওইটা আগের সরকারের একই অবস্থা ছিল। আমি বলেছি ওই সরকারের সাপোর্টার না দেখে তার বিপক্ষে গেল, আপনি জানেন, আপনার টকশোতে একাধিকবার বলেছি, কিন্তু তাতে কিন্তু আমাদের কোনো বাধে না, কেন আমরা এটা মনে করি যে আমি ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে, একজন সিনিয়র সিটিজেন হিসাবে, সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আমার তো দায়িত্ব এটা বলার। এবং যারা বলছেন না তাদের কাছে আমার প্রশ্ন, কেন আপনারা বলছেন না, কি বাধা? আমি মনে করি আমি আহ্বান জানাবো, আজকে সারা হোসেন যেমন কথা বলছেন সেরকম অনেকে, অবশ্য অনেকে তো ক্ষমতার পার্ট হয়ে গেছেন, তারা কিভাবে বলবেন এটা একটা কথা, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে পার্ট হলেও আপনারা নিজের অবস্থান থেকে আপনারা সেই পরিবর্তনটা করুন। আজকে ধরেন যে এই যে পরিবেশের নিয়ে কাজ করি, দেখেন যত অর্জন ছিল আমার, তত অর্জন আস্তে আস্তে আমার বিসর্জন হয়ে যাচ্ছে 5ই আগস্টের পরে। কারণ আমি কর্ণফুলী নদী থেকে শুরু করে চট্টগ্রামের 3 পার্বত্য চট্টগ্রামের পাহাড় কাটা, ঢাকার ইটভাটা, এগুলো সব মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসছিলাম এই আগের সরকারের সময়। সরকার পরিবর্তনের পরে দখল পরিবর্তন হয়ে গেছে, ব্যক্তি পরিবর্তন হয়ে গেছে, এবং তাদের আইনজীবী পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা আর আগের মতো সেগুলো রক্ষা করতে পারছি না। এটাকে আমি কি বলবো, এই পরিবর্তনের মাধ্যমে এটি কি পরিবেশের বিরুদ্ধে হলো না? অবশ্যই হলো। মানবাধিকার পরিবেশ নিয়ে আমি কাজ করি, সেই দুই জায়গায় দেখছি যে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম আজকে 10 মাস পরে সেখানে অনেক ব্যত্যয় ঘটেছে, এবং এই ব্যত্যয়টা যদি আপনার রিগেইন করা না যায় তাহলে কিন্তু আমি মনে করি সেটা দেশের জন্য ভয়াবহ অবস্থা হবে। মঞ্জুর মোর্শেদ, আমি তন্ময় হয়ে শুনছিলাম আপনার কথা, এবং আপনি যা বললেন এই 4-5 মিনিট বা 3-4 মিনিটে এই পর্বে,
আমার মনে হয় এরপরে আর কোনো প্রশ্ন থাকে না, এরপরে আর কোনো কথা থাকে না। যেই বৈষম্য দূর করার জন্য, যেই ব্যাপক পরিবর্তনের জন্য গত সরকারের পতন ঘটানো হয়েছিল একটা গণবিস্ফোরণের মাধ্যমে, তার পিছনে যে ডিজাইন থাক, উল্টো আমরা সম্ভবত প্রতারণার শিকার হয়েছে এবং অনেকে সেটি বলছে। তবে আমি আপনার সঙ্গে আপনাকে একটু মনে করে দিতে চাই, যেহেতু আপনার অধিকার থেকে যে আপনি এই জায়গায় কাজ করছেন মানবাধিকার নিয়ে, দেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে আপনি এই প্রশ্ন রাখতেই পারেন যে গণমাধ্যম গুলো কেন কাজ করতে পারছে না। গণমাধ্যম যদি ফেল করে তখন পুরো স্টেট ফেল করে, খুব স্বাভাবিক কথা। কিন্তু আপনার কথার মধ্যে দিয়ে কিন্তু অনেকখানি আনসার বেরিয়ে আসছে, বিচারকরাও কাজ করতে পারছেন না, হয় মব ভায়োলেন্সের কারণে, অথবা আপনি যে এক্সাম্পল দিলেন যে কোর্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক গণমাধ্যমের মধ্যে দুটি ধারা আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি যেহেতু আমি গণমাধ্যম কর্মী। একটি ধারা হচ্ছে তারা সব সময় দালালি করে, যে দলই ক্ষমতা থাকুক না কেন তারা 360 ডিগ্রিতে তারা একেবারে চেঞ্জ হয়ে যায়। আরেকটি গ্রুপ আছে যেটা বলতে চাই হয়তো, কিন্তু এখন যে ধারা শুরু হয়েছে মবের ভয়ে, এই যে ট্যাগিং যেই পলিটিক্স, এগুলোর ভয় আর কিছু করতে পারছে না। ধর আমাকে কেন করতে হলো, রিজাইন করতে হলো, আমি কিন্তু স্বেচ্ছায় রিজাইন করেছি বিকজ অফ ওই যে হুমকি, মবের হুমকি। যারা বিদেশ থেকে ওহী নাজিল করছে, ফরাসি দার্শনিক, আমেরিকান দার্শনিক, নানান জনের রয়েছে, যাদের কথা সরকার চলছে এবং মব গুলো ক্রিয়েট হচ্ছে, আমি হয়তো ভয় পাই না, কিন্তু আমি যে স্টেশনে আছি সেই স্টেশন যদি যদি মানে কোনো ধরনের ক্ষতি না হয়, সেটা তো নিশ্চয়ই আমি চাইবো। সেই জায়গা থেকে আমার রিজাইন করে আসা। যাই হোক, আমি একটু অন্য প্রসঙ্গে আসি। অন্য প্রসঙ্গ মানে এর সাথে রিলেটেড, পুলিশও কি ঠিক একইভাবে কাজ করতে পারছে না একবার মঞ্জুর হোসেন? দেখুন, পুলিশ তো কাজ করতে পারবে না। আপনি যদি আপনার শরীরে জ্বর হয় এবং সেই জ্বরটা যদি আপনার কোনো ব্লাড ক্যান্সারের কারণে হয়, তো যতক্ষণ পর্যন্ত ব্লাড ক্যান্সারের আপনি চিকিৎসা না করবেন, ততক্ষণ আপনি প্যারাসিটামল খাওয়ান আর অ্যান্টিবায়োটিক খাওয়ান, আপনার জ্বর কমবে না, আপনাকে রুটে যেতে হবে। তো পুলিশ কেন কাজ করতে পারছে না? ধরুন, পুলিশ এর আগের সরকার পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। 7-8 সালে পুলিশের জন্য একটা নতুন পুলিশ অ্যাক্ট করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, পুলিশ যাতে রাজনৈতিক দলের আপনার ছত্রছায়ার বাইরে কাজ করতে পারে, যাতে দেশের ভালো হয়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো থাকে, সেই প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি কিন্তু 9 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ওই আইনটাকে কিন্তু আর তারা পাশ করে নাই। এই পরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখেছি, যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেল এবং নতুন করে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার আনা হলো, তখন এই নির্বাচন ব্যবস্থাটা কিন্তু ভেঙে গেল। এবং সেই ভেঙে যাওয়ার কারণে অন্যান্য দল আর ক্ষমতায় নির্বাচনে আসছে না, এটি মোটামুটি পুলিশ বুঝে গেছিল। এবং সেই কারণেই কিন্তু পুলিশের মধ্যে একটা দৌড় শুরু হয়ে গেছিল, কে কত সামনে যাবে, এবং তারা তাদের হাতিয়ারেরও প্রমোশন নেওয়া, পোস্টিং নেওয়া। এবং আপনি দেখবেন যে রাজনৈতিক ভাবে হয়তো আওয়ামী লীগ সরকার বলে না যে অমুককে পিটাও, কিন্তু ওই ওসি ওরে পিটাইয়ে যাইয়ে তারপরে কমিশনারের কাছে বলছে স্যার অমুককে তো পিটাইছি, যাতে তার প্রমোশনটা আগে হয়ে যায় বা পোস্টিংটা ভালো হয়। এই হলো চরিত্র। এই সমস্ত কাজ টাজ করে 5ই আগস্টে যখন সরকারের পক্ষে সরকারের নির্দেশ পালন করতে গিয়ে তারা যখন একটা অবস্থান নিয়ে গুলি হলো রাস্তাঘাটে, ঠিক আছে, সেটা তো হতেই পারে যখন আন্দোলন হয়। আপনি এটা আমরা যখন ছাত্র তখনও দেখেছি, আপনার রাস্তায় গুলি, টিয়ার গ্যাস হয় এবং পুলিশের সঙ্গে ছাত্রদের, ওইটা হলো ওই সিচুয়েশনের জন্য। কিন্তু এই সিচুয়েশনের পরে যখন বিভিন্ন থানায় পরিকল্পিতভাবে শত শত পুলিশকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং আপনার পুড়িয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং প্রায় 50-60টা থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে, একটা ফোর্সের উপরে যদি এইরকম আক্রমণ হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ফোর্সের তো আর মেরুদণ্ড থাকে না। তবে হ্যাঁ, যদি 5ই আগস্টের পরে যারা ক্ষমতা এসছেন তারা যদি এটিকে খুঁজে খুঁজে বের করে কমিশন করে এইদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। আমি বলছি না যে যখন রাস্তাঘাটে যে আন্দোলন হয়েছে সেখানে যে গুলি করছে তাদের বিরুদ্ধে, যারা ছাত্ররা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এটাকে আমি এক্সক্লুড করে দিচ্ছি। এটা আন্দোলন, আপনি ধরেন আন্দোলনে হতেই পারে, সেটা আমি বলছি না যে আপনার কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমি বলছি 5 তারিখের পরে যখন এই ঘটনাগুলো হয়েছে, যখন পরিবর্তন হলো, সাবেক প্রধানমন্ত্রী চলে গেলেন, তারপরে যে সমস্ত ঘটনাগুলো হয়েছে সেই ঘটনাগুলো কমিশন করে খুঁজে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত ছিল। এবং সেইটা না এনে একটা মেসেজ দেওয়া হয়ে গেল যে এইটার বিচার হচ্ছে না, যার ফলে পুলিশের যে মব গুলোকে বলা হচ্ছে প্রেসার গ্রুপ। এটা কি আমি আসছি ওই জায়গাটায় আসছি, আমি ওইটা সিরিয়ালি আসছি। এবং এই কারণে দেখেন তাদের আর মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারলেন না। তারপরে দীর্ঘদিন পরে আপনার এই সবাই জয়েন করলো, অনেক বেশ কিছু লোক বাদে আবার নতুন করে কাজ শুরু করলো। এবং কাজ শুরু করার পরে ধরেন লালবাগে একটা মামলা নিয়ে গেল, ওসি সাহেব বললেন 400 লোকের আসামি দিচ্ছেন, আমি একটু দেখি কারে কারে এত লোক কেন, এনে তো ঘটনা লালবাগে ঘটছে, আমরা তো জানি এনে তো 400 লোক ছিল না। যে এই কথা বললো সেখানে শেখ হাসিনা সহ সবাই আসামি ছিল। তখন এই এনসিপির বর্তমান যারা আপনার নাগরিক পার্টিতে আছেন
তাদের নেতারা গিয়া থানায় দখল করলেন এবং থানার মধ্যে হাজার হাজার লোক নিয়ে গ্যাঞ্জাম করে সেখানে ওসিকে অপসারণ করলেন, মামলা নেওয়াইলেন। এক থেকে মেসেজ অন্য ওসিরা পেয়ে গেল যে মামলা যেটা আসবে আমাদেরকে এইটাই নিতে হবে, তাই না? এই মেসেজটা আপনি যে দিলেন, ওই মেসেজ দেওয়ার কারণে আজকে কিন্তু সরকার বলছে এই সব ভুয়া মামলা হচ্ছে, অনেক লোক নির্যাতিত হচ্ছে। তা আপনারা কোথায় ছিলেন? আপনি কজটা বন্ধ করেন না কেন? ওই কজটা আপনার বন্ধ করা উচিত ছিল পরের দিনই পুলিশকে নিয়ে বসে, যে না কেউ এসে থানায় জোর করে বলবে মামলা নিতে হবে, মামলা নিবেন, এটা করা যাবে না। কিন্তু সেটা ওনারা করেন নাই, ওনারা গা ভাসিয়ে দিয়েছেন, যার ফলে আজকে পরিস্থিতি পরিবেশ এটা হয়েছে যে পুলিশ যা বলে, বিশেষ করে এখন একটা ধরেন এখন কিন্তু পুলিশ তো বোঝে তো সামনে ইলেকশন এলে কারা ক্ষমতায় আসবে, অর্থাৎ তাদেরকে একটু তারা বেশি পাত্তা দেয় এবং বেশি পাত্তা দিয়ে তাদের সঙ্গে সংযোগ করে তারা এই কাজগুলো করছে। মানে সেম সিনারিও বরঞ্চ নেগেটিভিটিটা আরো বেড়েছে, বেড়েছে, নেগেটিভ দিকটা বেড়েছে। এবং সবচেয়ে সমস্যা হলো পুলিশের যে আপনার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার যে সক্ষমতা, এটা তো জিরোতে চলে গেছে। কাজে অন্যগুলো এগুলো তো আরো মারাত্মক এফেক্ট হচ্ছে। এক কথায় আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো মারাত্মক ভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা 2 মিনিটের মধ্যে শেষ করবো। একবার মজিদ মোর্শেদ, আমার দুটি কোশ্চেন। এই জায়গা থেকে যে মিথ্যা মামলা করা এই জায়গা থেকে আইন উপদেষ্টা যেই কথা বলেছেন প্রকাশ্যে যে এক্ষেত্রে তার কিছু করার নেই, রাজনৈতিক দলগুলো মামলা করছে, পুলিশ মিথ্যা মামলা দিচ্ছে, আসলে কি তাই? যদি তাই হয়ে থাকে তাহলে ডক্টর আব্দুল বারকাতকে যেভাবে অ্যারেস্ট করা হলো উইদাউট এনি ওয়ারেন্ট, এইগুলোর ক্ষেত্রে আইন উপদেষ্টার বক্তব্য কি হবে? আমরা কি মানে মানে আপনার কি মনে হয়, যে হিউম্যান অ্যাক্টিভিস্ট, আপনার কি মনে হয়, আপনি এই জায়গাটাতে কি বলবেন? না দেখুন, আইন উপদেষ্টা যেটা বলেছেন যে হ্যাঁ কোন ব্যক্তি মামলা করলে আমরা কি করব, এটা উনি একদিক থেকে উনি ওনাকে যদি আপনি বলেন প্রাথমিকভাবে বলেন যে ওনার বক্তব্য ঠিক আছে, ব্যক্তি মামলা করলে কি করবেন, কিন্তু এক ব্যক্তি যখন মামলা করে এই অপব্যবহারটা করছেন তারপরে এটি রোধ করার জন্য কিন্তু তাদের দায় আছে, সেটা আইন মন্ত্রণালয়। জামিন হচ্ছে না কেন? জামিনটা তো আর পুলিশের কাজ না, জামিনটা তো রাজনৈতিক দলের কাজ না, যে তারা হতে দিচ্ছে না, জামিন কেন হচ্ছে না? সেটি আমি তো আগে তো বিচার বিভাগের কথা বললাম, সেখানে তো আপনার আইন মন্ত্রণালয় বা আইন উপদেষ্টার দায় আছে। কিন্তু এখন এই যে বিচারগুলো হচ্ছে, আপনি দেখলেন যে আদালতে গেলে একজনের উপরে মারধর করা হচ্ছে, অনেক সিনিয়র লোকজনকে মারধর করা হচ্ছে, কারা করছে? তাহলে সেখানে আদালত ব্যবস্থা নিতে পারছে না কেন? আদালতের ভয়ভীতি। কিন্তু আপনি তো সরকার, আপনি তো একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই, একজনের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেন নাই, তো সেখানে আপনার ব্যবস্থা যেহেতু নেন নাই, যার ফলে ব্যবস্থা না নিলে প্রত্যেকটা জিনিসই এটা ছড়ায়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কিভাবে করে? এই যে সাজাটা কেন দেওয়া হয়েছে বলেন? সাজাটা দেওয়া হয়েছে যাতে আমি অপরাধ করে সাজা পেলাম, আপনি তখন দেখবেন এই অপরাধ করলে সাজা হয়, আপনি তখন অপরাধটা করবেন না। এইভাবে আপনার অপরাধ নিয়ন্ত্রণের ব্যবস্থাটা হলো সাজার জন্য, সাজার মাধ্যমে করা হয়। এখন যেটা আপনার বারাকাত সাহেবের কথা যেটা বলছেন, সেটা হলো উনি কিন্তু অর্থনীতি সমিতির প্রেসিডেন্ট ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 70-এর উপরে বয়স। দুদকের মামলায় তো আমরা জানি সাধারণত দুদকের মামলায় নতুন আইনে ক্ষমতা দেওয়া হয়েছে যদি নাকি দেখা যায় যে এই মামলায় যিনি অনুসন্ধানকালীন কোনোভাবে সেটি পলাতক হতে পারেন, অন্য কোনো আপনার এমন ভাবে হতে পারে তাকে আর পাওয়া যাবে না, তদন্ত ব্যথাগ্রস্ত হচ্ছে, তখন তাকে গ্রেপ্তার করতে পারেন, দুদক করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই ক্ষমতাটা দুদকের আছে। কিন্তু দুদক তো এখানে গ্রেপ্তার করে নাই, আমরা দেখেছি যে মিডিয়ায় রিপোর্ট হচ্ছে ডিবি গ্রেপ্তার করেছে। ডিবি কেন গ্রেপ্তার করলো? ডিবির তো গ্রেপ্তার করার কোনো অথরিটি নাই, এখানে দুদক গ্রেপ্তার করবে। দুদক যে গ্রেপ্তার করতে আইসা ধানমন্ডি থানার পুলিশকে বলে আমাদের, দুদক কিন্তু সেটা লাগে না, দুদকের তো আমরা বিভিন্ন জায়গায় দেখি, তো তারা যখন যায় সেখানে 10-20 জন যায়, তারা কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায়। আর উনি তো দেখা গেল যিনি বাসায় ছিলেন, অতএব এমনও তো কিছু হয় না যে উনি বিদেশ চলে যাচ্ছেন অমুক সমুক। আর দুর্নীতি থাকলে সেটা অবশ্যই বিচার হবে, সেটা আমার ব্যক্তিগত আমার কোনো বক্তব্য নাই, কারণ দুর্নীতির বিরুদ্ধে আমি বলে আসছি সবসময়, যে দুর্নীতি করেছে সবারই বিচার শাস্তি হওয়া উচিত। কিন্তু মোড অফ আপনার এই যে অ্যারেস্ট, তারপরে মোড অফ তদন্ত, মোড অফ বিচার, এগুলো যদি আপনি স্বচ্ছভাবে না করেন, তাহলে পরে এটি আলটিমেটলি যে আশা করা হচ্ছে যে আমরা অনেক কিছু দূর করে ফেলবো, কোনো কিছুই দূর হবে না, এগুলো বাড়তেই থাকবে। কারণ হলো আপনার মূল হলো মানুষ দেখবে পারসেপশন, যে আসলে আপনি যে সঠিকভাবে কাজ করছেন কিনা এবং উদ্দেশ্যমূলক কাজ করছেন কিনা। যদি দেখে আপনি উদ্দেশ্যমূলক কাজ করছেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে এইটা নিয়ন্ত্রণ হবে না। এখন মজিব হোসেন, তাহলে প্রশ্ন হচ্ছে যে আলটিমেটলি আমাদের ডেস্টিনেশনটা কোথায়, কোন দিকে যাচ্ছি আমরা যদি এই ধারা অব্যাহত থাকে? দেখুন, ডেস্টিনেশন তো মূলত অধিকাংশ মানুষ মনে করেছিল যে পরিবর্তনের পরে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আসবে এবং সেই গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের একটা সিস্টেম এস্টাবলিশড হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিচার বিভাগ সঠিকভাবে কাজ করবে, আইন শৃঙ্খলা ভালো থাকবে, এগুলো হলো আপনার ডেস্টিনেশন ছিল। কিন্তু এই 5 তারিখের পরে এই ট্রেনটা যে চলা শুরু করলো, হঠাৎ করে ট্রেনটা আস্তে আস্তে লাইন থেকে বাইরে চলে গেল এবং বাইরে চলে গিয়ে সেই ট্রেন লাইন থেকে অনেক দূরে আছে এখনো। কিন্তু এটিকে যদি গতি ঘুরিয়ে ট্রেন লাইনে উঠাইতে হয়, তাহলে সেক্ষেত্রে সরকারের ওই যে ব্যবস্থা যে ইমিডিয়েটলি সবকিছু ভুলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জায়গায় আসতে হবে,
সেই জায়গাটায় যেহেতু অলরেডি বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা, কিন্তু নির্বাচনের কথা বলা হয় না, প্রস্তুতি গ্রহণ করা বা ফেব্রুয়ারিতে দেখলাম যে তারেক রহমান সাহেবের সঙ্গে যে মিটিং সেখানেও তারা বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। যদি তাও হয় তবু ভালো, যে আমরা একটা অনিশ্চয়ের মধ্যে পড়লাম না। আমার কথা হলো যে ফেব্রুয়ারির আগেও যদি করা যায়, যত তাড়াতাড়ি করা যাবে, যত তাড়াতাড়ি ট্রেন সঠিক লাইনে ট্রেনটা উঠানো যাবে, ততই রাষ্ট্রের জন্য মঙ্গল। কারণ হলো যদি সেটা না হয়, এই যে আজকে যে অব্যবস্থা চলছে, মব ভায়োলেন্স চলছে, একজনের বাড়িতে ঢুকি টাকা পয়সা নিয়ে পিটে কুটে পুলিশকে দিয়ে দিলাম, এগুলো যদি ইয়াং জেনারেশনের মাঝে খুব আস্তে আস্তে খুব ধরনের ছড়াইতে থাকে মানসিক পর্যায়ের মধ্যে, তাহলে এদেরকে নিয়ন্ত্রণে ভবিষ্যতে আনা যাবে না এবং দেশের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি হবে যে আমরা অকার্যকর রাষ্ট্রে পরিণত হবো। অর্থাৎ যত দ্রুত সম্ভব ল অর্ডার সিচুয়েশন তৈরি করে, ন্যায় বিচার নিশ্চিত তৈরি করে, গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা, এই তিনটে জিনিস যদি নিয়ে আসা না যায়, তাহলে সেটা আমাদের জন্য, আমি মনে করি যে এটা আমাদের জন্য খারাপই হবে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ আপনাকে। এবং অবশ্যই আমি ব্যক্তিগতভাবে ফরমাল অনুষ্ঠান, তারপর আমি ব্যক্তিগতভাবে আপনাকে আকাঙ্ক্ষ শ্রদ্ধা ব্যক্ত করছি। এইভাবে কথা আমি অন্তত এই গত 11 মাসে শুনিনি কারো পক্ষ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন। দর্শক শেষ করছি, ভালো থাকুন আপনারাও, আল্লাহ হাফেজ।